দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। এই অনুষ্ঠানে আমরা কথা বলি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় গত ৫৫ বছরের অগ্রগতি যথেষ্ট প্রশংসনীয়, অথচ একটি খাতে আমরা বারবার পিছিয়ে আছি, তা হচ্ছে বাংলাদেশের মেডিকেলের যে গবেষণা এবং প্রকাশনা। এবং এ পর্যায়ে কাজ করছে আমাদের দেশে একটি প্রাচীনতম প্রতিষ্ঠান যা বিএমআরসি নামে পরিচিত। বিএমআরসি এত বছর ধরে কাজ করছে, কিভাবে কাজ করছে তা নিয়ে আজকে আমরা জানব। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বর্তমান বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক ডক্টর কাজী সাইফুদ্দিন বিন্নুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এখন টিভির অগণিত দর্শক শ্রোতাকেও অভিনন্দন। স্যার, আপনার পরিচয় আমরা এতদিন জেনেছি, আপনি বাংলাদেশে বক্ষব্যাধি চিকিৎসার একজন অন্যতম অগ্রদূত। আপনি এই চিকিৎসা ব্যবস্থার সাথে ছিলেন অনেক দিন ধরে, তার সাথে আপনার আরেকটি পরিচয় হচ্ছে গবেষক, এবং এখন আমরা পরিচয় হিসেবে পাচ্ছি আপনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের অন্যতম পরিচালক। এই যে বিভিন্নভাবে আপনি কাজ করে যাচ্ছেন, এত কাজ আপনি করছেন, আমাদের চিকিৎসকরাও করছে, তারপরও আমাদের দেশে যে চিকিৎসা ক্ষেত্রে গবেষণা তা অনেকটাই পিছিয়ে। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, এই বিএমআরসি কিভাবে ভূমিকা পালন করছে এই যে আমাদের ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে বিএমআরসির পরিচালক হিসাবে আমার বেশি দিন হয়নি, 2 মাসেরও কম সময়। তবে বিএমআরসির সাথে আমি জড়িত অনেক আগের থেকেই, বা গবেষণা, আপনি যেটা বললেন যে গবেষণার সাথে জড়িত আমি অনেক দিন থেকেই। তো একটি কথা কি, যে আপনি প্রথমে বলেছেন যে একটি প্রাচীন সংগঠন বা একটি প্রাচীন প্রতিষ্ঠান, এটি একটি সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেটি 1974 সালে অর্থাৎ স্বাধীনতার কিছুদিন পরে রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এবং তখন থেকে এটি বাংলাদেশের চিকিৎসা গবেষণার একটি এপেক্স বডি, যেটা আমরা বলি, শীর্ষস্থানীয় সংগঠন হিসাবে পরিচিত। এবং এখানে গবেষণার যে পদ্ধতি কী হবে, গবেষণা নীতিমালা কী হবে, গবেষণার মানোন্নয়ন বা মান বজায় রাখার জন্য কী করতে হবে, এই সমস্ত কাজগুলো বিএমআরসি করে থাকে। সেই সাথে গবেষণার অনুমোদন দেওয়া, গবেষণার যে এথিক্যাল দিক যেটা রয়েছে সেই দিকগুলো দেখা, এগুলো বিএমআরসি করে থাকে। সো বিএমআরসির কাজের পরিধিটা অনেক বড়। প্রথমত হচ্ছে যেগুলো বলছিলাম, যে গবেষণার মানোন্নয়ন, গবেষণার ব্যাপারে উৎসাহী করা, গবেষণায় বিভিন্ন ধরনের সরকারি অনুদান প্রদান, যেগুলো প্রয়োজনীয় গবেষণা, সেগুলোর কাজগুলো বিএমআরসি করে থাকে। সেই সাথে বিএমআরসি, যেটি আপনি বললেন প্রকাশনায় আমরা পিছিয়ে রয়েছি, বিএমআরসি কিন্তু নিয়মিতভাবে একটি গবেষণা পত্রিকা প্রকাশ করে থাকে বিএমআরসি বুলেটিন নামে, এবং সেটি বাংলাদেশে আন্তর্জাতিক স্বীকৃত মাত্র 3টা মেডিকেল জার্নাল রয়েছে, তার মধ্যে অন্যতম একটি। এটির মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত গবেষক যারা বাংলাদেশে আছেন তাদেরকে, এবং সেই সঙ্গে যারা উঠতি গবেষক, তরুণ গবেষক, তাদের লেখাও আমরা এখানে প্রকাশিত করে থাকি। এর বাইরেও বিএমআরসি কিন্তু আরও কতগুলো কাজ করে থাকে, সেটি হচ্ছে নিজস্ব গবেষণা, যেটি বেশ কিছুদিন বন্ধ ছিল, আমরা অতি সম্প্রতি এটি আবার শুরু করেছি। একসময় বিএমআরসির উদ্যোগে কিন্তু কমিউনিটি লেভেলে অনেক কাজ হয়েছে। আপনারা জানেন কি না জানি না, মধুপুরে আমাদের কিন্তু একটি কমিউনিটি গবেষণা কেন্দ্রও রয়েছে, যার মাধ্যমে জনগণের মধ্যে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। এই বছর আমরা সরকারি অনুদানে 2টি বড় গবেষণা, যেটি জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি, সেটি বিএমআরসি সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে করবে বলে আশা রাখছে। ধন্যবাদ। তার মানে বিএমআরসির পরিকল্পনা এবং বিএমআরসির কাজের যে পরিধিটা যথেষ্ট বড়, তারপরেও আমরা দেখছি যে সাধারণ মানুষ, বিশেষ করে যারা চিকিৎসক আছে, তরুণ চিকিৎসক, তারা খুব একটা জানে না যে তারা কোথায় যাবে তাদের গবেষণা কাজটি নিয়ে, এবং গবেষণার জন্য তারা অনুদানটি কোথায় পাবে। সেক্ষেত্রে বিএমআরসি ভূমিকা পালন করছে, তারপরেও আমরা কেন পিছিয়ে আছি? আসলে একটি জিনিস কি, আমরা পিছিয়ে আছি গবেষণায়, যে শুধু চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় তা না, আমরা জাতিগতভাবে আমাদের গবেষণার যে মন মানসিকতা সেটি কেন জানি গড়ে ওঠেনি। এটি আমাদেরকে অবশ্যই গড়ে তুলতে হবে, বা গড়ে তোলার থেকে আমি বলবো যে অতীতে যে ঐতিহ্য বাংলাদেশের ছিল সেই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে হবে। আমরা যদি অতীতে দেখি তাহলে
আমাদের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি বিভিন্ন কলেজ পর্যায়েও বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের শিক্ষকবৃন্দ কিন্তু অত্যন্ত উচ্চমানের গবেষণা করেছেন এবং সেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতও হয়েছে, অনেক খ্যাতি অর্জনও করেছে। আমরাও বেশ কিছু কয়েকটি ক্ষেত্রে হয়তোবা এরকম চিকিৎসা বিজ্ঞানের খ্যাতি অর্জন করেছি, কিন্তু সব মিলিয়ে যদি আমরা দেখি এই মন মানসিকতাটা একটু পিছিয়ে রয়েছে। আমি বলবো এই ক্ষেত্রে দুটো কারণ আছে। একটি হচ্ছে চিকিৎসকদের চিন্তাভাবনা। চিকিৎসকদেরকে এই জিনিসটি মাথায় রাখতে হবে যে একজন চিকিৎসক শুধুমাত্র রোগীকে চিকিৎসা দিলেই চলবে না, রোগীর চিকিৎসার সাথে সাথে তাকে একজন গবেষকও হতে হবে। আমরা চিকিৎসকরা এদেশে দুটো কাজ করে থাকি, একটা হচ্ছে চিকিৎসকের কাজ, আরেকজন হচ্ছে শিক্ষাদানের কাজ অর্থাৎ শিক্ষকতা। সেই সাথে গবেষকের কাজটাও কিন্তু আমাদের চিকিৎসকদেরকে এগিয়ে আসতে হবে। অন্যথায় এই দেশের মানুষের জন্য উপযুক্ত চিকিৎসা কোনটা সেটি কিন্তু বের হয়ে আসবে না। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সুযোগের অভাব, অর্থের অভাব। সেই বিষয়টিও বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানকে অনেকখানি পিছিয়ে রেখেছে। বহু ক্ষেত্রেই দেখা যায় নানা রকম বাধা নিষেধ, সেটি সামাজিক বাধা নিষেধ, আইনগত বাধা নিষেধ বা অনেক ক্ষেত্রে ধর্মীয় বাধা নিষেধ, নানা রকম কারণেও কিন্তু চিকিৎসা গবেষণা বাধাগ্রস্ত হয়। আর একটি ভালো গবেষণা করতে গেলে অনেক সময় প্রচুর অর্থের প্রয়োজন হয়, যেটি আমরা বিদেশে দেখে থাকি যে আনরেস্ট্রিক্টেড গ্র্যান্টের মাধ্যমে এটা বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে। এমনকি চিকিৎসার সাথে সংযুক্ত নয় এই ধরনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানও কিন্তু চিকিৎসা গবেষণায় অনুদান প্রদান করে থাকে, অর্থনৈতিক সহায়তা প্রদান করে থাকে। আমাদের দেশে এটি শুধুমাত্র সরকারের একটি থোক বরাদ্দ থেকে করা হয়ে থাকে। তা আমি মনে করি সরকারের বরাদ্দ যেমন এই ক্ষেত্রে বাড়াতে হবে, একইভাবে বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানকে এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জনহিতকর মন মানসিকতা নিয়ে চিকিৎসা গবেষণায় বিনিয়োগ করতে হবে। তাহলেই কিন্তু এই বর্তমানের যে ঘাটতিগুলো আপনি বলছেন সেটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তারপরেও আমাদের দেশের তো চিকিৎসা খাত অনেকটুকু গবেষণা এগিয়ে গেছে, বিশেষ করে কিছু কিছু খাত যেমন মাতৃস্বাস্থ্য, শিশুদের ক্ষেত্রে এই ধরনের গবেষণা হচ্ছে, তারপর আমরা পিছিয়ে আছি। আমরা দেখেছি যে আপনি কাজ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে, আপনি দেখেছেন যে একদম অ্যাপেক্স লেভেলে কিভাবে কাজ হয়েছে। তো সেখানে সেই অবস্থায় যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদের কিভাবে আগাতে হবে? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু বলবো যে আন্তর্জাতিকভাবে সাড়া ফেলানো কাজ করেছি। যেমন আমি খুব ছোট্ট করেও যদি দু একটা বলতে পারি, একটি হচ্ছে যে ওআরএসের মাধ্যমে বিশ্বব্যাপী যে ডায়রিয়াজনিত মৃত্যুকে কমিয়ে আনা গেছে বা প্রায় রোধ করে ফেলা হয়েছে, এই ওআরএসটা কিন্তু আমাদের বাংলাদেশেই আবিষ্কৃত হয়েছে। আইসিডিডিআরবির উদ্যোগে এটিকে প্রচলন করা হয়েছে এবং এটি একসময় কিন্তু বিশ্বব্যাপী ঢাকা স্যালাইন নামে পরিচিত ছিল, আমাদের এই প্রিয় রাজধানীর নামেই ছিল। তারপরে যদি তাকান আপনি যে বর্তমানে বাংলাদেশের চিকিৎসা গবেষণা পরিষদের মেডিকেল কাউন্সিলের যিনি চেয়ারম্যান আছেন, সম্মানিত অধ্যাপক সাইবা আক্তার ম্যাডামের একটি আন্তর্জাতিক মানের গবেষণা রয়েছে, যেটি হচ্ছে যে ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা অর্থাৎ মহিলাদের প্রসবজনিত জটিলতার কারণে যে সমস্যাটা হয়, অর্থাৎ তাদের জরায়ু এবং তাদের প্রস্রাবের থলির মধ্যে একটা সংযোগ সাধন হয়ে যায়, যার ফলে ক্রমাগত তাদের প্রস্রাব ঝরতে থাকে এবং তাদের একটা অসহনীয় জীবন তৈরি হয়ে যায়। ম্যাডাম কিন্তু এই ক্ষেত্রে একটি বেলুন মেথড বা কন্ডম মেথড বলে একটি মেথড আবিষ্কার করেছেন এবং সেটি বিশ্বব্যাপী আজকে সব জায়গায় প্রশংসিত হচ্ছে, সব জায়গায় ব্যবহৃত হচ্ছে এবং এটির নামই হয়ে গেছে সাইবাজ মেথড। আরও একটি যদি বলি, আমি তো বক্ষব্যাধির চিকিৎসক, আমি সেখানে আর একটু ভালোভাবে জানি, সেটি হচ্ছে যে ওষুধ প্রতিরোধী যে যক্ষ্মা, যেখানে সাধারণ যক্ষ্মার যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসার ওষুধগুলো আর কাজ করে না, এটি একটি বিরাট সমস্যা এবং তখন সেই রোগীকে দীর্ঘ সময়, কখনো 2 বছর, কখনো 3 বছর, কখনো আরও সময় ধরে ইনজেক্টেবল ওষুধ নিয়ে, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে কষ্টকর ওষুধ নিয়ে, অনেক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন ওষুধ নিয়ে এই চিকিৎসাটা করতে হতো। সেখানে আমাদের দেশে কিন্তু একটি গবেষণা হয়েছে, যে গবেষণাটার সাথে আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব স্যার সরাসরি জড়িত ছিলেন, ডেমিয়েন ফাউন্ডেশন জড়িত ছিলেন এবং সেই গবেষণায় কিন্তু এই ইনজেক্টেবল ওষুধ বাদ দিয়ে মুখের ওষুধের মাধ্যমে এবং সংক্ষিপ্ত সময়ে 12 থেকে 14 মাসের মধ্যে কিন্তু এই এমডিআর টিবির চিকিৎসাটা কমিয়ে আনা গেছে এবং এটা বিশ্বব্যাপী বাংলাদেশ রেজিমেন হিসাবে পরিচিত এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত হয়েছে।
আমি বলবো এই জন্য যে আরও অনেক সুন্দর সুন্দর গবেষণা ছোটোখাটো লেভেলে বাংলাদেশে হয়েছে, কিন্তু সেটি আসলে ভালোভাবে যেহেতু এটিকে পৃষ্ঠপোষকতা করা যায়নি, অনেক গবেষণা সেই জন্য এগিয়ে যেতে পারেনি। আর আরেকটি ওই পুনরায় মানসিকতার কথাও বলবো, একজন চিকিৎসক যখন কোনো গবেষণা করেন অথবা তিনি যখন তার দৈনন্দিন কার্যকলাপের মধ্যে এই ধরনের কোনো গবেষণামূলক কার্যক্রম খুঁজে পান, আমি অনুরোধ করব সেটি যেন তারা প্রকাশ করেন, অর্থাৎ জার্নালে প্রকাশ করেন। শুধু নিজের মধ্যে রেখে দিলে, নিজের প্র্যাকটিসের মধ্যে রেখে দিলে, নিজের জ্ঞানের মধ্যে রেখে দিলে কিন্তু এটা বিশ্ববাসী জানবে না। এই প্র্যাকটিসটা আমাদের দেশে কম। আমি সবাইকে উৎসাহ দিব, বিশেষত তরুণ চিকিৎসক গবেষকদের, যে আপনারা আপনাদের যে গবেষণাটাই করেছেন সেটিকে অবশ্যই জার্নালে পাবলিশ করুন। অবশ্যই স্যার, এই ক্ষেত্রে তো আমাদের তরুণ চিকিৎসকদের মধ্যে স্পৃহা কাজ করে প্রথম দিকে, যে তারা চায় যে তারা আরও গবেষণায় সংযুক্ত হোক, কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে একটু ঘাটতি চলে আসে। তো এই ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় যে তাদের সময়ের অভাব বা তাদের যেই সুযোগটা, সেই সুযোগের অভাব। সেক্ষেত্রে বিএমআরসি কিভাবে এই প্রতিবন্ধকতা দূর করছে? প্রথমত হচ্ছে যে বিএমআরসির একটি বড় উদ্যোগ রয়েছে তরুণ গবেষকদের বা বিশেষত যারা ছাত্র গবেষক, সেই গবেষকদেরকে তাদের গবেষণা কর্মটির জন্য প্রতি বছর অনেকগুলো অনুদান দিয়ে থাকে। সেই অনুদানটির মাত্রা কখনো কখনো 2 লাখ টাকা পর্যন্ত হয়, বা তার থেকে যদি তার খরচ কম হয়ে থাকে তবে পুরো খরচটাই তাকে দেওয়া হয়। এই কাজটি প্রতি বছর সরকারি অনুদান প্রাপ্তির উপর নির্ভরশীল। তবে আপনি জেনে আনন্দিত হবেন যে বিগত সময়গুলোতে সেগুলো সারা বছরে যে পরিমাণ টাকা আমরা অর্থ বরাদ্দ বিএমআরসি সবসময় পেয়ে থাকতো, এই বছর থেকে কিন্তু সেই বরাদ্দটি বেশ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই জন্য আমি সদস্য সরকারকে ধন্যবাদ জানাই, এবং আমি আশা করব এই পরিমাণটা আরও বাড়ানো হবে। এবং আমি আমার ছাত্র গবেষক চিকিৎসক যারা আছে তাদের প্রতি অনুরোধ করব, আপনারা লক্ষ্য রাখুন কখন কোন সময় আপনার গবেষণা কর্মটি অনুদানের জন্য বিএমআরসিকে দিতে হবে, সেটি আপনারা দেন। এবং আমরা এইটুকু বলতে পারি, যদি আপনার গবেষণা কর্মটি মানসম্মত হয় অবশ্যই আপনি বিএমআরসির তরফ থেকে একটি পৃষ্ঠপোষকতা পাওয়ার যোগ্যতা রাখেন। এ নিয়ে আমরা আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের স্বাস্থ্য গবেষণায় বিএমআরসির ভূমিকা। বিএমআরসি নিয়ে তো একটু একটু করে জানতে চাই যে বাংলাদেশের এথিক্যাল ক্লিয়ারেন্স বা গবেষণার ক্ষেত্রে যে একটা অনুমতি প্রদান করতে হয়, সেই ব্যাপারে বিএমআরসি ভূমিকা পালন করে। এটি এত প্রয়োজন কেন? মেডিকেল গবেষণা করতে হলে এথিক্যাল ক্লিয়ারেন্স নিতেই হবে। এথিক্যাল ক্লিয়ারেন্স মানে হচ্ছে যে এই কাজটি আমাদের ন্যায়সঙ্গত হচ্ছে কিনা। আপনি একটি ওষুধের প্রয়োগ করবেন, নতুন ওষুধ দেখবেন, বা কোনো একটি প্রক্রিয়া পদ্ধতি প্রয়োগ করবেন একটি রোগীর উপরে বা একজন মানুষের উপরে, বা এমনকি একটি সমাজের উপরেও, যে তাতে রোগবালাই দমন করা যায় কিনা, সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় কিনা, এটি ন্যায়সঙ্গত হতে হবে। এটি কোনোভাবেই ক্ষতিকারক হওয়া যাবে না। সামাজিকভাবে, মানসিকভাবে, ধর্মীয়ভাবে কোনোভাবেই যেন এটি মানুষের কষ্টের কারণ না হয়। এটিই হচ্ছে মেডিকেল এথিক্স মোদ্দা কথায়। এখন এটি দেখার দায়িত্ব বাংলাদেশে বিএমআরসি, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের একটি জাতীয় এথিক্স কমিটি রয়েছে। তারা প্রতিটি গবেষণা যেখানে যা হয় সেগুলো যদি তারা গবেষকরা আমাদের এখানে জমা দেন, আমাদের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং উচ্চ মান সম্পন্ন এথিক্স রিভিউ কমিটি রয়েছে। তাদের মাধ্যমে এটিকে যাচাই বাছাই করা হয় এবং একাধিকভাবে যাচাই বাছাই করে আমরা একটা এথিক্যাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিই। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে এই এথিক্যাল ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আন্তর্জাতিক পর্যায়েও গ্রহণযোগ্য এবং বিএমআরসিটাই সর্বাধিক গ্রহণযোগ্য। এবং এইটি নিয়ে কিন্তু বর্তমানেও অনেক বাংলাদেশি গবেষক বিদেশের গবেষকদের সাথে আন্তর্জাতিক তহবিল সংগ্রহ করে কাজ করছেন। আর আমাদের যারা তরুণ গবেষক আছেন, ছাত্র গবেষক আছেন, তাদের কাজটির এথিক্যাল ক্লিয়ারেন্সও কিন্তু বিএমআরসি থেকে দেওয়া হয়। এবং এই এথিক্যাল ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আপনি আপনার গবেষণাটিকে কোথাও প্রয়োগ করতে পারবেন না, কোথাও এমনকি জার্নালে পাবলিশও করতে পারবেন না। অতএব এটিও আমার মনে হয় যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ।
জি, ধন্যবাদ। তো বাংলাদেশের যারা তরুণ গবেষক আছে তারা তো গবেষণা কার্যক্রম চালাতে চায়, সেক্ষেত্রে বিএমআরসি এথিক্যাল ক্লিয়ারেন্স দিল, তারপরে যে সমস্যাটি হয় তা হচ্ছে গিয়ে এই কার্যক্রম চালানোর জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম পালন করতে হয় এবং এক্ষেত্রে বলা হয় মনিটরিং প্রয়োজন। সেই মনিটরিং এর ক্ষেত্রে কি বিএমআরসির কোনো ভূমিকা আছে কিনা? আমি মনিটরিংয়ের আগে এই কার্যক্রমের শুরুর দিকে যেতে চাই। আপনি একজন তরুণ গবেষক, আপনি একজন ছাত্র গবেষক, আপনি গবেষণা করার জন্য উপযুক্ত কিনা, আপনি গবেষণা করতে পারেন কিনা, আপনি গবেষণা সম্পর্কে জানেন কিনা, এটির কাজটিও কিন্তু বিএমআরসি করে। আমাদের 6 ধরনের ট্রেনিং করা হয়, সারা বছর ধরে চলে, এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তরুণ গবেষকরা যদি এই ট্রেনিংগুলো করার জন্য আবেদন করেন, সেই ট্রেনিংগুলোর জন্য আমরা তাদেরকে গ্রুপে গ্রুপে ডাকি এবং তাদেরকে আমরা সেগুলো শিখাই। সেগুলো সম্পর্কে বাংলাদেশের যারা সর্বশ্রেষ্ঠ শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা এখানে ট্রেনার হিসাবে আনি এবং সেগুলো আমরা করে থাকি। আমাদের মেডিকেল রিসার্চ মেথোডোলজি নিয়ে কাজ হয়ে থাকে, আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ হয়, আমাদের এসপিএসএস বা কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয় সঠিকভাবে সেটা নিয়ে কাজ করা হয়, আমাদের এথিক্স নিয়ে কিভাবে ঠিক রাখতে হবে এবং এথিক্সের মূলনীতিগুলো কি সেটা নিয়ে ট্রেনিং করা হয়। এইরকম 6টি ট্রেনিং রয়েছে। এটির মাধ্যমে কিন্তু আমরা এই তরুণ গবেষকদেরকে গবেষণা করার জন্য উপযুক্ত করছি এবং তাদেরকে স্বাবলম্বী করছি, তাদের ভিতরে ভয়ভীতি কেটে যাচ্ছে এবং তারা এটা করছে। আপনি পরবর্তীতে বলেছেন মনিটরিং একটা পর্যায় পর্যন্ত কিন্তু বিএমআরসি করে, অর্থাৎ বিএমআরসি যে স্টাডিটা ফান্ডিং করেছে, যেটি তাদের দেওয়া অর্থায়নে হচ্ছে, সেটি কিন্তু তারা নির্দিষ্ট সময় পর একটা প্রোগ্রেস রিপোর্ট গ্রহণ করে এবং সবশেষে তাদের চূড়ান্ত রিপোর্টটাও কিন্তু বিএমআরসির কাছে জমা দিতে হয় এবং এটি মনিটরিং করে আমাদের সিনিয়র চিকিৎসকবৃন্দ, আমাদের প্রফেসরবৃন্দ এটি মনিটরিং করেন এবং তারা দফায় দফায় তাদেরকে, সেই তরুণ গবেষকদেরকে তাদের মতামতটা দেন যাতে ঠিকমতো কাজটা হয়। তবে এর পরবর্তী পর্যায়ে যে এটি যদি আপনি সমাজে গবেষণালব্ধ ফলাফলটিকে প্রয়োগ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমাদের কিছু আমি বলবো সীমাবদ্ধতা রয়েছে। আমরা সর্বক্ষেত্রে সেই পর্যায় পর্যন্ত এখনও যেতে পারি না। তো এই ক্ষেত্রে আসলে প্রধান বাধাটা কোথায়, যে কেন তরুণ গবেষকদের কাজগুলো মাঝে মাঝে বাধাগ্রস্ত হচ্ছে? আপনি গবেষণার যে বাধার কথা বলছেন, তরুণ গবেষকদের বাধার ক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে বড় বাধাটি হচ্ছে তাদের অর্থনৈতিক সংকোচন। অর্থাৎ যতখানি প্রয়োজন এই কাজটি করার জন্য সেই পরিমাণ টাকা পয়সা অনেক সময় আমাদের তরুণ গবেষকরা জোগাড় করতে পারেন না। আমি শুরুতেই বলেছি যে এই ক্ষেত্রে আমাদের একটা ফান্ড দেওয়ার ব্যবস্থা আছে। আমি শুরুতেই অনুরোধ করেছি দেশের বিভিন্ন ফিলান্থ্রপিক অর্গানাইজেশনগুলোকে, বিভিন্ন ব্যবসায়িক অর্গানাইজেশনগুলোকে, যে আপনারা বিএমআরসির মাধ্যমে আপনারা যদি আসেন, আমরা আপনাদের যদি এই সমাজ কল্যাণমূলক কাজগুলো এগিয়ে আসেন, আমরা হয়তো এই বাধাটা দূর করতে পারবো। আরেকটি বাধা রয়েছে, সেটি হচ্ছে গিয়ে এই যে একটি গবেষণা আমি করলাম, এই গবেষণাটির যে ফলাফল, সেই ফলাফলটা থেকে আমি একজন চিকিৎসক যখন সেটি প্রয়োগ করতে পারে না, তখন কিন্তু তার ভিতরে একটা হতাশা চলে আসে যে আমি তো একটা ভালো কাজ পেলাম, কিন্তু আমি তো দেখতে পারছি না সমাজে এটার কোনো উপকার হচ্ছে কিনা। এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো বাধা নিষেধ আছে, আইনগত বাধা নিষেধ আছে। সেগুলো আমার মনে হয় আমাদেরকে যাচাই বাছাই করে আমাদের অনেক ক্ষেত্রে নতুনভাবে সেই আইনগুলোকে ঠিক করতে হবে এবং কোনো ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু শিথিলায়নেরও প্রয়োজন রয়েছে, যাতে এই তরুণ গবেষকরা তাদের লব্ধ জ্ঞানটিকে জনকল্যাণে প্রয়োগ করতে পারেন সহজেই। ধন্যবাদ। আমরা যেমন তরুণ গবেষকদের নিয়ে কথা বলেছি, পাশাপাশি আমরা এটাও জানি যে বিএমআরসি কাজ করে স্বাস্থ্য নীতি প্রণয়নে। তো এই আমাদের দেশের স্বাস্থ্য নীতি নিয়ে অনেক কথাই হয় যে কিছু কাজ ভালো, কিছু কাজ এখনো হয়তো ভালো না। তো এই ব্যাপারে আপনার মতামত একটু জানতে চাই। স্বাস্থ্যনীতির সার্বিক ব্যাপারে বিএমআরসি যে অনেক ভূমিকা পালন করে কথাটি ঠিক নয়, তবে গবেষণার ক্ষেত্রে স্বাস্থ্যনীতিতে কি থাকা উচিত বা কিছু, সেটির বিএমআরসির একটি বিরাট ভূমিকা রয়েছে। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে সেই যে ৭৪ সালে যে অধ্যাদেশের মাধ্যমে বিএমআরসি গঠিত হয়েছিল, শুরু হয়েছিল, বিগত এই ৫১ বছরে কিন্তু এটির আর তেমন কোনো
যাচাই বাছাই বা তেমন কোনো সংশোধন কিছুই করা হয়নি। আমরা বিগত কয়েক মাস যাবত এটি আবার পুনরায় উদ্যোগ নিয়েছি এবং এটি বর্তমানে মন্ত্রণালয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা কিন্তু একটি গবেষণা নীতিমালা তৈরি করেছি এবং বিএমআরসি কী করবে, কতদূর করবে এবং বাংলাদেশে গবেষণাটি যাতে উপযুক্ত হয়, জনবান্ধব হয় এবং এই দেশের প্রেক্ষাপটে এই দেশের মানুষের জন্য উপকারী হয়, সেই ব্যাপারে যা যা নীতিমালা থাকা উচিত এবং কোনো ধরনের অপগবেষণা, বহু ক্ষেত্রে আমাদের এটি একটি বড় বাধা যে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসা, অবৈজ্ঞানিক পদ্ধতিকে তুলে ধরা হয় এবং শুধুমাত্র যে এটি একজন সালসা বিক্রেতার মতো বিক্রি করা হয় তাই নয়, অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু একেবারে ভুয়া গবেষণার উদাহরণও তারা দেন যে হ্যাঁ আমরা এই জিনিসটা করেছি, এটা এত লক্ষ রোগী এতবার কাজ করেছে, এত উপকার পেয়েছে। সবই কিন্তু আসলে একেবারেই স্বীকৃত কোনো গবেষণা নয়, কিন্তু বাংলাদেশের মানুষকে এইভাবে ধোঁকা দেওয়া হয়। সেটি বন্ধ করারও একটা উদ্যোগ কিন্তু এইবার আমরা গ্রহণ করেছি এবং আশা করি যে আমরা যদি এই গবেষণা নীতিটিকে চূড়ান্ত করতে পারি তাহলে বাংলাদেশে যেমন সুগবেষণার, বৈজ্ঞানিক গবেষণার, উপকারী গবেষণার স্কোপটি চিকিৎসা বিজ্ঞানে অনেক বেড়ে যাবে, সেই সাথে এই ধরনের অবৈজ্ঞানিক অপগবেষণা এবং অপচিকিৎসার ধারাটিকেও আমরা অনেকখানি বন্ধ করে দিতে পারবো। আমরা তো জানি যে গবেষণা নীতি প্রণয়নে বিএমআরসির ভূমিকা আছে এবং আমরা এটাও শুনেছি যে আপনি এই নীতি যখন প্রণয়ন করার কাজ শুরু হয়েছে তখন আপনি সাথে সম্পৃক্ত ছিলেন এবং সেটি হয়তো বেশ কিছু বছর আগে, সেই কথাটি একটু জানতে চাই। হ্যাঁ, গবেষণার নীতির থেকেও বড় কথা হচ্ছে গিয়ে যে গবেষণার ধারাটা কি হবে, গবেষণার যে একটা স্ট্রাকচার আছে সেটি বাংলাদেশে কিভাবে হবে, এটিই কিন্তু একসময় ছিল না। আপনি যখন বলছেন যে অনেক দিন আগে থেকে যদি বলেন তাহলে একটি কথা দর্শকদের বলতেই পারি, সেটা হচ্ছে যে আমি আমার চাকরি জীবনের প্রায় শেষ প্রান্তে এসে আজকে পরিচালক বিএমআরসি হয়েছি। আমার জীবনের প্রথম চাকরিও কিন্তু এই বিএমআরসি দিয়ে। আমি যখন 92 সালে আমার ঢাকা মেডিকেল কলেজে আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আমি প্রথম চাকরি লাভ করি বিএমআরসিতে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আমার তৎকালীন প্রফেসর মেডিসিন ছিলেন প্রফেসর SGM চৌধুরী স্যার, যিনি বিএমআরসি চেয়ারম্যান ছিলেন। তিনি আমাকে নির্বাচিত করেছিলেন এই কাজটি এখানে করার জন্য। আমি সহ আরও 4 জন চিকিৎসক আমরা যোগদান করি। এটি আমার প্রথম কাজ। পরবর্তীতে আমি হয়তো ক্লিনিক্যাল সাইডে পড়াশোনা করে আমি একজন বক্ষব্যাধির চিকিৎসক হিসেবে পরিচিত হয়েছি, বাট আমার শুরু হয়েছিল গবেষণা দিয়ে। এবং সেই সময় আমরা কিন্তু বর্তমানে আমাদের যারা মেডিকেল গবেষণা করেন তারা জানেন যে বিএমআরসির প্রোটোকল প্রজেক্ট প্রোফর্মা রয়েছে, যে কিভাবে এটিকে সাজাতে হবে, কয়টি ধাপ থাকবে, কয়টি ঘর থাকবে, কি কি কথা দিতে হবে। এই যে প্রজেক্ট প্রোফর্মা 01, 02 এরকম নামে আছে, যেটি আমাদের ওয়েবসাইটেও আছে, এটির কিন্তু একদম একেবারে সূচনার খসড়াটি আমাদের এই 4 জন চিকিৎসকের মাধ্যমেই করা এবং সেটি কিন্তু আসলে বুনিয়াদটা তৈরি করে দিয়েছিল যাতে চিকিৎসকরা একটি তাদের গবেষণা কর্মটির প্রস্তাবটিকেই শুরু থেকে একেবারে সূচনার প্রস্তাবটিকেই একটি স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারেন এবং সেটি কিন্তু এখন পর্যন্ত অনুসৃত হচ্ছে কিছু কিছু উন্নয়ন এবং পরিবর্তনের মাধ্যমে। জি, অবশ্যই আমরা এই নিয়ে আরও কথা শুনবো। এখন একটি বিরতির সময় রয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাপনায় গবেষণায় যে প্রতিষ্ঠানটি রয়েছে বিএমআরসি, তার ভূমিকা নিয়ে, এবং আমাদের সাথে আছে পরিচালক বিএমআরসি। আমরা শুনছিলাম বিএমআরসির এই পিছনের গল্পগুলো এবং আমাদের দেশের গবেষণায় এর যে অবদান সেগুলো একটু একটু করে। তো আমাদের দেশে গবেষণা হচ্ছে এবং গবেষণার ক্ষেত্রে যেমন মাতৃস্বাস্থ্যের কথাও আসে, তেমনি আরও বিভিন্নভাবে চলে আসে, কিন্তু তারপরেও দেখা যায় যে গবেষণাগুলো প্রকাশিত হচ্ছে না। প্রকাশনার ক্ষেত্রে আপনি বলেছেন যে বাংলাদেশে যে 3টি প্রকাশনা রয়েছে তার মধ্যে বিএমআরসি একটি। আপনি কি মনে করেন যে এর থেকে সংখ্যা আরও বাড়ানো উচিত? অবশ্যই বাংলাদেশে মেডিকেল জার্নালের সংখ্যা তো প্রায় 100-র কাছাকাছি, কিন্তু মানসম্মত জার্নাল কিন্তু সবগুলো হচ্ছে না।
আমি কোনো জার্নালকে বা কোনো প্রতিষ্ঠানের জার্নালকে আমি ছোট করছি না। অবশ্যই তারা প্রচুর পরিশ্রম করছেন, তারা গবেষণাগুলোকে উৎসাহিত করছেন, সেটার ফলাফলটাকে একটি জার্নালে প্রকাশিত প্রবন্ধের আকারে নিয়ে আসছেন, তারা সেগুলোকে বছরে 2বার 3বার 4বার পাবলিশ করছেন। এটা একটা বিরাট কাজ, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের এই প্রকাশনাগুলোর মানটি আন্তর্জাতিক মানসম্পন্ন কিনা। আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ার জন্য বেশ কতগুলো কিন্তু ইন্ডেক্স রয়েছে, এবং যেই কারণে এই ধরনের আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালটিকে ইন্ডেক্সড জার্নাল বলা হয়। যেমন আপনি পাবমেডের কথা জানেন, সেটা আছে, আপনি রিসার্চ গেটের কথা শুনেছেন, সেটা আছে। এই ধরনের অনেকগুলো জায়গা আছে যেখানে যদি এই জার্নালটি স্বীকৃত জার্নাল হিসেবে পরিচিত হয়, তাহলেই কিন্তু এটা আন্তর্জাতিক গবেষণায় অবদান রাখতে পারবে। তা আমি অনুরোধ করব যে এই আপনার প্রতিষ্ঠান থেকে বা আপনার উদ্যোগে যে জার্নালটি প্রকাশিত হচ্ছে সেটিকে অবশ্যই ইন্ডেক্সড করার চেষ্টা করুন। এটি খুব কঠিন কাজ নয়। একটু যদি পরিশ্রম করেন, একটু যদি এটার পিছনে আপনার পরিকল্পনাটা কি কাজে লাগান, তাহলে এটাকে ইন্ডেক্সড করা যায়। এবং 100টা জার্নাল আমরা প্রকাশ করলাম, তার মধ্যে মাত্র 3টা ইন্ডেক্সড হলো, এটা কিন্তু খুব ভালো কথা না। আমি চাই অন্তত পক্ষে শতকরা 50% জার্নাল আমাদের দেশে যেন ইন্ডেক্সড হয়, তাহলেই কিন্তু এটা আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি নিয়ে আসবে। একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে জার্নালগুলোর স্বীকৃতি দিয়ে থাকে বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। সেই স্বীকৃতি হচ্ছে গিয়ে আমাদের দেশীয় প্রেক্ষাপটে স্বীকৃতি, সেটি কিন্তু চূড়ান্ত নয়। সেই স্বীকৃতি আপনাকে তো অবশ্যই নিতে হবে, সেই সাথে আন্তর্জাতিক স্বীকৃতিটাও আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এবং এই ক্ষেত্রে পদ্ধতিগত এবং অন্যান্য যে সমস্ত আপনার টেকনিক্যাল সাপোর্টস দরকার, এগুলো বিএমআরসির তরফ থেকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের দেশে যে গবেষণা হচ্ছে সেই গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত বিভিন্ন ধরনের বিদেশি যে প্রযুক্তিগুলো আছে বা সরঞ্জাম, সেগুলোর ব্যবহারটা অপেক্ষাকৃত সীমিত। সেক্ষেত্রে অবশ্যই একটা অর্থায়নের ব্যাপার থাকে। তো এই যে সীমাবদ্ধতা, তা থেকেই কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে যে গবেষণাগুলো হচ্ছে সেখান থেকে একটু পিছিয়ে থাকি। এই বাধা উপেক্ষা করা বা বাধাগুলোকে দূর করার জন্য কি করণীয়? হ্যাঁ, এটা খুবই মানে আমি বলবো যে আপনি একটি মানে পিন পয়েন্টেড কথা বলেছেন। আমার গবেষণা করতে গেলেই কিন্তু অনেক উন্নত মানের যন্ত্রপাতির প্রয়োজন, সরঞ্জামাদির প্রয়োজন, অনেক রিএজেন্টসের প্রয়োজন, এগুলোর অভাব আমাদের দেশে রয়েছে। তো আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ সরকার কিন্তু এই ব্যাপারে যথেষ্ট যত্নশীল, এবং একেবারে এখন যেটা বৈজ্ঞানিক ট্রেন্ড আমাদের মেডিকেল সায়েন্সে, সেটা হচ্ছে মলিকুলার সেলুলার লেভেলের গবেষণা এবং জেনেটিক্স লেভেলের গবেষণা। আমাদের এখানে কিন্তু একটি জাতীয় মলিকুলার অ্যান্ড সেলুলার ল্যাব আছে, এবং এটি এই বিএমআরসিরই একটি প্রজেক্ট। বিএমআরসির বাস্তবায়ন করা হচ্ছে এমন একটি প্রকল্প যেটি এই বিএমআরসি বিল্ডিংয়ে অবস্থিত। এটি কিন্তু অনেক গবেষকরা ওইভাবে জানেন না, এবং এই গবেষণাগারে কিন্তু একেবারে অত্যাধুনিক যত রকমের যন্ত্রপাতি আছে সবগুলোই আনা হয়েছে এবং আছে, চালু আছে। আমি বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানকে অনুরোধ করব, তাদের গবেষকদেরকে অনুরোধ করব যে আপনারা বিএমআরসি ভবনে অবস্থিত এই ল্যাবরেটরিটি দেখে যান, এটি সম্পর্কে জেনে যান, এবং আপনাদের কার্যক্রমগুলো এই ল্যাবরেটরিতে করার জন্য উদ্যোগ নিন। তাহলে আমরা কিন্তু এই সহায়তাটাও আমরা এখানে করতে পারবো। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, এটি অনেক ক্ষেত্রেই বাংলাদেশ সরকারের উদ্যোগে এটি অনেক ক্ষেত্রেই বিনামূল্যে, অনেক ক্ষেত্রে খুবই নামমাত্র মূল্যে করে দেওয়া হচ্ছে। খুবই ভালো কিছু কথা আমরা শুনলাম, বিশেষ করে যারা গবেষক আছে তাদের জন্য তো একটি আশার কথা। আমরা যেমন সরঞ্জামাদির কথা শুনি, পাশাপাশি ইদানিং আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য করছি, তা হচ্ছে কি প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে এআই। তো এই এআই এর যে ভূমিকা সারা বিশ্বব্যাপী দেখছি, আমাদের দেশ সেখানে কি অবদান রাখতে পারে? একটি মানে অত্যন্ত মানে বলে ভবিষ্যৎ দেখতে পাওয়ার মতো প্রশ্ন এটাই। এবং আপনি আরও জেনে আনন্দিত হবেন যে মেডিকেল বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে এআই এর প্রয়োগ নিয়ে বিএমআরসি চিন্তা করছে, এবং শুধু চিন্তা নয়, এটির একটি খসড়া প্রকল্প ইতিমধ্যে তৈরি করা হয়েছে। আমরা এটি অতি সম্প্রতি ধরতে পারেন গত 2-3 সপ্তাহের মধ্যে এটি করা হয়েছে। একটি এআই ল্যাব তৈরি করার জন্য বিএমআরসি প্রস্তুতি গ্রহণ করছে।
এটির প্রাথমিক খসড়া এবং এই এআই ল্যাবের যে একটি প্রকল্প প্রস্তাব এটি তৈরি করা হয়েছে। এটা আমরা মন্ত্রণালয়ে খুব শীঘ্রই দিব। আমাদের এখানে জায়গা রয়েছে, সেই জায়গা আমরা স্থাপন করতে পারবো। আমাদের এই বিল্ডিংয়ে, এই ভবনের মধ্যে আমরা সেই জায়গাটিও আমি দেখে এসেছি, দেখে আমি নির্ধারণ করেছি যে কোন জায়গাটা এটা করা যায়। এখন যদি আমাদের এই প্রস্তাবটি গৃহীত হয় এবং এখানে বাংলাদেশে যে সমস্ত তরুণ কয়েকজন গবেষক এআই, মেডিকেল সায়েন্স এআই নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, তারাও ভলান্টারিলি এটার পিছনে কাজ করেছেন। আমরা যদি এটিকে করতে পারি তাহলে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। তবে এক্ষেত্রে ছোট একটি সমস্যার কথা না বললে নয়, সেটি হচ্ছে আমাদের যে জায়গাটি রয়েছে এখানে, সেই জায়গাটিকে আবার একটি প্রশাসনিক অংশ হিসাবে নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ আছে যে কিছু প্রশাসনিক কাজ এখানে হবে, আমাদের স্বাস্থ্য সংক্রান্ত অফিসাররা এখানে বসবেন। আমি অনুরোধ করব যে বিএমআরসি একটি আসলে অত্যন্ত পিওরলি একটি গবেষণা প্রতিষ্ঠান। এখানে প্রশাসনকে না ঢুকিয়ে এখানে যদি আমাদের এই ধরনের ল্যাবগুলোর জন্যই দেওয়া হয় সেটিই ভালো হবে। নতুন সরকার এসেছেন, নতুন সরকারের প্রতি আমি আবেদন করব যে আমাদের এই যে উদ্যোগ, এই যে ফিউচারিস্টিক উদ্যোগ, ভবিষ্যৎকে নিয়ে সামনে মাথায় রেখে উদ্যোগ, এই উদ্যোগগুলোকেই যেন বাস্তবায়ন করা হয়, আমরা যেন পশ্চাৎপদ না হয়ে যাই। জি অবশ্যই। তো এআই নিয়ে তো কাজ হচ্ছে সারা বিশ্বব্যাপী, আমাদের দেশে অবস্থানটা কোথায় একটু সেটিও জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের দেশের অবস্থান যদি বলেন তাহলে বলবো যে খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সেটি সরকারি উদ্যোগ খুব বেশি এখনও নেওয়া হয়নি। আমরা বিএমআরসি থেকে যদি করতে পারি সেটি সম্ভবত হবে এআই বিষয়ে সরকারের প্রথম উদ্যোগ। এর বাইরে ধরেন আইসিডিডিআরবির কিছু এআই ভিত্তিক এক্স-রে ডিটেকশন, অর্থাৎ যক্ষ্মা রোগ আছে কিনা এক্স-রেতে সেটি এআই এর মাধ্যমে দেখার একটি প্রকল্প ছিল, যেটি দুঃখজনকভাবে হচ্ছে যে নতুন ট্রাম্প প্রশাসন আসার পরে অর্থায়ন বন্ধ হয়ে গেছে। ইউএসএইডের এই প্রজেক্টটিও এখন আপাতত স্থগিত আছে। এটি একটি অত্যন্ত ভালো ছিল, যাতে ভুলক্রমে যক্ষ্মা ডায়াগনোসিস হচ্ছে না সেটিও যেমন প্রতিরোধ করা যাচ্ছিল, আবার ভুলক্রমে যক্ষ্মা ধরে তাকে যক্ষ্মার ওষুধ খাইয়ে দেওয়া হচ্ছে এটিও কমে এসেছিল। এটি একটি রয়েছে। এর বাইরেও আরও বেশ কিছু প্রতিষ্ঠান করছে। আমি যতটুকু জানি ইউনাইটেড ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানেও একটি এআই ল্যাব রয়েছে এবং তারাও বেশ কিছু ভালো কাজ এখানে হিউম্যান ইন্টারফেস নিয়ে, ব্রেইনের হিউম্যান ইন্টারফেস নিয়ে এআই দিয়ে বেশ কিছু চমৎকার কাজ তারা শুরু করেছেন। জি, আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি বিএমআরসি নিয়ে। বিএমআরসি বাংলাদেশের প্রাচীনতম প্রতিষ্ঠান, যা চিকিৎসা গবেষণা এবং চিকিৎসা গবেষণার প্রকাশনা এই দুই বিষয় নিয়ে কাজ করে, এবং আমাদের সাথে আছে পরিচালক বিএমআরসি। আমরা বিভিন্ন ধরনের গবেষণার অংশের কথা শুনছিলাম এবং অগ্রগতি একটু একটু করে জানছি। তো আমাদের দেশে এবং সারা বিশ্বে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ, এবং পরিবেশের বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে। আমাদের দেশ প্রায় দেখা যায় বায়ু দূষণের শীর্ষে, অথচ আমরা নিজেরা সেই ধরনের গবেষণার সাথে সম্পৃক্ত খুব একটা নেই। এই ব্যাপারে বিএমআরসি কি কোনো ভূমিকা পালন করছে? চমৎকার কথা বলেছেন। এটি তো আমার ব্যক্তিগত বিষয়, যেটি অর্থাৎ এই বক্ষব্যাধি এটির সাথেও জড়িত, অতএব এটির প্রতি আমার একটি আকর্ষণ সবসময় রয়েছে। আপনি জেনে আনন্দিত হবেন যে আমি একদম সূচনাতে বলেছিলাম যে বিএমআরসি এবার দুটো কাজ করছে, যেটি বিএমআরসি নিজেই পরিচালনা করছে গবেষণা। তার একটি হচ্ছে এই যে প্রসূতিদের জটিলতাজনিত ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা যেটা হয়ে থাকে, যেটি নিয়েও একটু কথা আমি বলেছি, সেটির বিষয়ে। আরেকটি হচ্ছে গিয়ে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যের উপরে কী প্রভাব পড়ছে সেটি নিয়ে। জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ এবং হেলথ এফেক্ট, এটা একটি হট টপিক পৃথিবী জুড়ে, এবং আমাদের দেশেও এটি নিয়ে কথা হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এটির কোনো তথ্য উপাত্ত একেবারেই আমাদের দেশে নেই। অর্থাৎ আসলেই জলবায়ুর পরিবর্তনে কি হচ্ছে সেটি আমরা ভালো করে জানি না। বায়ু দূষণের কথা বলেছেন, শুধু বায়ু দূষণ নয়, বায়ু দূষণের সাথে মাটি দূষণ, কৃষির পণ্যের দূষণ, শব্দ দূষণ, বিভিন্ন উপকূলীয় অঞ্চলে যে স্যালাইনিটির প্রভাব সেটি, অর্থাৎ লবণাক্ততার প্রভাব, বিভিন্ন খরা অঞ্চলে
হ্যাঁ, যে একটি বিশেষ ধরনের জলবায়ুর প্রভাব, এরকম অনেক রকমের সমস্যা আমাদের দেশে রয়েছে। আমরা এই প্রজেক্টটির মাধ্যমে পুরো দেশটিকে একটি ম্যাপিংয়ের আন্ডারে আনতে চাই, যে কোথায় কি প্রবলেমটা রয়েছে, কোন সমস্যাটা জলবায়ু ঘটিত, এবং তার প্রতিরোধে বা সেটা থেকে বের হয়ে আসার জন্য কি করা যেতে পারে তার একটি বেসিক গাইডলাইন আমরা ইনশাল্লাহ এই প্রজেক্টটার মাধ্যমে করব। এবং এটির উপর ভিত্তি করে আশা করা যায় যে আমাদের তরুণ গবেষকরা, এবং তরুণ শুধু না, আমাদের প্রতিষ্ঠিত গবেষকরা অনেক ভালো ভালো কাজ সামনে করতে পারবেন। সেই আশা আমরাও করছি। পাশাপাশি আপনি আরেকটি গবেষণার কথা বলছিলেন যেটি বিএমআরসি করছে। জি, সেটি হচ্ছে গিয়ে যেটি বলা হয়েছে যে ফিস্টুলা নিয়ে, যেটির কাজ ইতিমধ্যে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সাইবা ম্যাডামের একটি, আপনি জানেন যে রয়েছে সাইবাজ মেথড, যেটা নিয়ে কাজ করছে। আমরা ওই কাজটিকে আরও এগিয়ে নিতে চাই। বাংলাদেশের কোথায় কোথায় এই সমস্যাটা রয়েছে, কোথায় কোথায় এটি নিয়ে কাজ করতে হবে, এবং আরও উন্নত মানের কি চিকিৎসা করা যায় সেটি নিয়ে একটি প্রজেক্টও বিএমআরসি করছে। এই দুটো প্রজেক্ট বিএমআরসি নিজস্ব প্রজেক্ট হিসাবে শুরু করেছে, এবং আশা করা যায় বছরখানেকের মধ্যে এই ব্যাপার থেকে একটি ভালো ফলাফল আমরা জাতির কাছে উপহার দিতে পারবো। জি, অবশ্যই। তো আমরা সবসময় যে বিষয়টি দেখি যে আমাদের দেশের যত ভালো ভালো গবেষণা, সবগুলোর সাথে আন্তর্জাতিক কোনো না কোনো সংগঠন জড়িত। একদম আমাদের দেশেই গবেষণা হচ্ছে এবং আমাদের দেশই এর সম্পূর্ণ ফলাফল ভোগ করছে, এই জায়গাটার মধ্যে বোধহয় এখনো একটু ঘাটতি আছে। এটি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটি একসময় এটা ছিল না আমি বলবো না, তবে আমি মনে করি সময়ের সাথে সাথে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গবেষকদের পদচারণা অনেক বেড়ে গেছে, এবং বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান এখন বাংলাদেশের গবেষকদের সাথে, চিকিৎসকদের সাথে কাজ করছে। এটি একটি অত্যন্ত আশাব্যঞ্জক ব্যাপার। আপনিও জানেন, আমিও জানি, যেমন আমরা আমি যেহেতু বক্ষব্যাধির সাথে জড়িত, বক্ষব্যাধির এই ব্যাপারে আন্তর্জাতিক পদচারণা এখন যথেষ্ট শক্তিশালী। অন্যান্য সকল চিকিৎসা বিজ্ঞানের শাখারও কিন্তু পদচারণা অত্যন্ত শক্তিশালী। আমরা আশা করব যে বাংলাদেশ অবশ্যই বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসা গবেষণায় এগিয়ে যেতে পারবে, এবং এটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই এই বিএমআরসি নিয়ে, আপনি যেহেতু বিএমআরসির বর্তমানে পরিচালক হিসেবে আছেন, আপনি কিভাবে দেখছেন বিএমআরসিকে, আরও কিভাবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবে? আসলে বিএমআরসি শুধু একটি প্রতিষ্ঠান না, এটা আসলে জাতির একটি স্বপ্ন। জাতি যদি স্বাস্থ্যে উন্নত না হতে পারে, এটি কিন্তু একটি রুগ্ন জাতি হিসাবেই পরিণত হবে। অতএব বিএমআরসি যে কাজগুলো করছে, এই কাজগুলো অবশ্যই অর্থনৈতিকভাবে সবল হওয়া উচিত। এটির পিছনে সকলকে সচেতন হতে হবে। সেটি যেমন চিকিৎসকরা হবেন, চিকিৎসার সাথে জড়িত যারা আছেন সব পেশার মানুষ তারা হবেন, যারা চিকিৎসার প্রশাসনের সাথে জড়িত তারা হবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক সদিচ্ছা দিয়ে এটিকে সহায়তা করবেন, এবং সর্বোপরি দেশের আপামর জনসাধারণ চিকিৎসা গবেষণা নিয়ে চিন্তা করবেন এবং তারাও অবদান রাখবেন। এটি আসলে বিএমআরসির চূড়ান্ত স্বপ্ন, এবং আমিও মনে করি যে বিএমআরসি যদি এইভাবে এগিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে, নিজস্ব প্রযুক্তিতেই কিন্তু আমরা স্বাস্থ্যের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার সমাধান করতে পারবো। জি, কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই বাংলাদেশের চিকিৎসা খাত যাবে আরও অগ্রগতির দিকে, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।